শুভ সকাল লোপা। শুভ সকাল জোহা। দর্শক শুভ সকাল। আরেকটি নতুন সকাল আমরা শুরু করে ফেললাম। আপনাদের সকালটাকে আরেকটু গতিময় আরেকটু ছন্দময় করে তুলতে আমরাও সকাল সকাল চলে এসেছি সকালের বাংলাদেশের আয়োজন নিয়ে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এবং মৌসুমী আহমেদ লোপার সঙ্গে থাকছি আমিও শামসুজ্জোহা। এবং বিরতির আগে যেমন বলছিলাম আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, আমাদের সঙ্গে আজকে আছেন একজন চিকিৎসক ডাক্তার SM আরেফিন পাটোয়ারি। তিনি সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আমাদের খুবই ভালো লাগছে আজকের মতো একটি দিনে, ঈদের পরবর্তী এই সময় আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক দিক থেকে বাড়ছে, সেই রকম সময় একজন চিকিৎসক অনেকগুলো পরামর্শ আমরা তার কাছ থেকে পাবো। নিশ্চয়ই পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ডাক্তার SM আরেফিন পাটোয়ারি, আপনাকে শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকেও। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের প্রোগ্রামের প্রথমে আমরা একটা কোশ্চেন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আপনার সকালটা কিভাবে শুরু হয় এবং কটা নাগাদ শুরু হয় নরমালি? আচ্ছা, এখন যেটা হয়েছে এখন তো একটু পরিবর্তিত অবস্থা একেবারে, অনেক সময় গত এক বছরের বেশি সময় ধরে। হ্যাঁ, অনেক কিছু গান আছে না যে তুমি যেন কেমন হয়ে গেছো কিছুটা অপরিচিত। তো এখন দেখবেন যে আমাদের সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা এগুলো কিন্তু আমাদের চিরায়ত যেই সকাল সন্ধ্যার মতো না, অনেক পরিবর্তিত হয়ে গেছে। ফলে সকাল আগে একরকম ছিল। আমি অলওয়েজ আর্লি রাইজার, খুব সকালে ঘুম থেকে উঠতাম। এমনকি স্টুডেন্ট অবস্থায় আমি সকাল 3টায় উঠেও দেখা যাচ্ছে যে আমি পড়া শুরু করেছি, পরে নামাজ পড়লাম। তো আর্লি রাইজার সবসময়। কিন্তু এখন দেখা গেছে যে আমাদের অনেক কিছু অনলাইনে শুরু হয়ে গেছে, একটু ডিলে করে শুরু হয়, ফলে একটু ঘুম থেকে একটু দেরিতে ওঠার অভ্যাস হচ্ছে। মানে অনেকটাই পরিবর্তিত আর কি সকাল। এটা আমাদের কথা বলতে চাই, আমাদের সাধারণ মানুষের মতো যে করোনার সময় আমাদের কিন্তু খাদ্যাভ্যাসে পরিবর্তন হচ্ছে, জীবনযাপনে পরিবর্তন হচ্ছে। বিশেষ করে এই সময়টাতে লোপা আপনি স্বীকার করবেন যে ঈদের পরে কিন্তু আমাদের এক ধরনের খাবারের প্রবণতাটা কিন্তু বেড়ে গেছে, অনেক বেশি আমরা খেয়ে ফেলি, অনেক বেশি খেয়ে ফেলি এবং আমিষের পরিমাণটা বেড়ে যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। তো এইটা তো ঝুঁকিপূর্ণ বলবেন আপনি নিশ্চয়ই। এটা হয় কি, আমরা বাংলাদেশি মানুষ এমনিতে একটু ভোজন রসিক আছি। তো এর সাথে ঈদ আসলে ফেস্টিভ, অনেক সময় আমি নিজেও রমজান মাসে খুব ভালো কন্ট্রোলে ছিলাম। যেই রোজার ঈদটা শুরু হলো ওই দিন থেকে যে খাওয়া শুরু হয়েছে আর থামতে চায় না। তো অধিকাংশ মানুষের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটাই ঘটে। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ এত বেশি, দে আর ভেরি মাচ ফন্ড অফ দ্য বিফ। তো এই কোরবানি ঈদের পরে দেখা যায় যে বিফের যে একটা মজা পেয়ে যায় এটা ছাড়তেই চায় না, অনেকদিন খেতে থাকে। আমি বলবো যে এটা পরিমিত হওয়া উচিত। তাহলে যে কোনো খাবারই আমাদের স্বাস্থ্যের জন্য যেটা দরকার, একটা ব্যালেন্সড ডায়েট দরকার, যেখানে যে আপনার ধরেন কার্বোহাইড্রেট থাকা উচিত 50%, 33% থাকা উচিত হচ্ছে যে ফ্যাট এবং 17% প্রোটিন। তাহলে এইরকম একটা ব্যালেন্স ডায়েট, সাথে তো আমার শাকসবজি, মিনারেলস, ওয়াটার এগুলো থাকবেই। তো এইরকমই হওয়া উচিত। কোনো কিছুই একদম খুব বেশি, আমার ঈদ আসলো এই জন্য আমি অনেক বেশি সারাদিনই গরুর মাংস খাচ্ছি আর মানে এক্সাজারেশন হচ্ছে আমার খাবার দাবার, সেটা উচিত না। সেটা একটু শরীরের জন্য ক্ষতি করে বটে। আবার আমাদের অনেক হাইপারটেনসিভ পেশেন্ট থাকে, ডায়াবেটিক পেশেন্ট থাকে, অনেকের কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি। ঈদের সময় দেখা যায় এগুলো সব ভুলে টুলে খাওয়া শুরু করে আর কি। কিন্তু আমরা ধরেন যে খেলে ক্ষতি হচ্ছে আমরা কিন্তু অনেক সময় জানি, কিন্তু তারপরে কিন্তু আমরা মানতে চাই না। কিন্তু ধরেন আমরা খেয়েই ফেললাম, অনেকেই আছে উচ্চ রক্তচাপের রোগী, তারা যদি খেয়েই ফেলে এবং ক্ষতি হয়েই যায়, তার পরবর্তী স্টেপটা কি আসলে, তাদের কি করা উচিত খাওয়ার পর? বিষয়টা এরকম না যে একজনের ব্লাড প্রেশার বেশি আছে, হাইপারটেনসিভ পেশেন্ট, তিনি এখনই অনেক রোগী আমাদের চেম্বারে এসে বলে বিপি মাপলে দেখা যায় যে ব্লাড প্রেশারটা বেশি। ব্লাড প্রেশারটা তো বেশি, বলে এই যে সকালবেলা তো গরুর মাংস খেয়ে ফেলছিলাম বেশি। বিষয়টা আসলে এরকম না যে আপনি সকালে গরুর মাংস খেলে রাতে প্রেশার বেড়ে যাবে, এটা অনেক লম্বা একটা প্রসেস। আপনি আজকে গরুর মাংস খেলেন, সেটা আপনার বডিতে অ্যাবজর্পশন হবে, সেইটা আপনার গিয়ে ফ্যাট হিসাবে জমবে রক্তনালীতে, সেই রক্তনালী শুরু হবে, হয়ে হচ্ছে ব্লাড প্রেশার বাড়াবে, সেটা হচ্ছে হয়তো 10 বছর পরে ইফেক্ট হবে। বাট আমাদের হচ্ছে যে সবসময়ের জন্য খাবার দাবারটা ব্যালেন্সড হওয়া উচিত, যাতে একটা অনেক বছর পরে একটা ইফেক্টটা যাতে ওইরকম না হয়। আপনি ধরেন হাইপারটেনসিভ পেশেন্ট, উনি একটা পেশেন্ট দেখবেন যে হাইপারটেনসিভ পেশেন্টে কিন্তু কোনো সিমটম থাকে না। অনেক পেশেন্টই আসে আমাদের কাছে অন্য কারণে, ব্লাড প্রেশার মাপার পরে দেখা যায় যে একদম 250, নিচেরটা 120। আপনার তো এত প্রেশার, বলেন আমি তো কিছু বুঝি না। আসলে বোঝার অত কথাও না, অধিকাংশ হাইপারটেনসিভ রোগীর সিমটম থাকে না।
কিন্তু আমরা কেন হাইপারটেনশনকে কন্ট্রোলে রাখতে চাই? বিকজ এটা আপনার হার্টের অসুখ করতে পারে, এটা আপনার কিডনি খারাপ করে ফেলতে পারে, এটার জন্য স্ট্রোক হতে পারে, এটার জন্য হার্ট অ্যাটাক হতে পারে। তাহলে এটা থেকে অনেক কিছু হতে পারে, যাতে ওই জিনিসগুলো না হয় সেই জন্য আসলে আমাদের উচিত যে আমাদের ব্লাড প্রেশারটা 120/80 এর নিচে থাকে। এখানে একটু আমি প্রশ্ন রাখতে চাই, কারণ করোনার যে সাইড ইফেক্ট, কারো যদি করোনা আক্রান্ত হয় তিনি হয়তো আবার সুস্থ হয়ে গেলেন, এরকম সংখ্যা কিন্তু আমাদের দেশে এখন অনেক বেশি মানুষের যে করোনা আক্রান্ত হয়েছেন আবার তারা সুস্থ হয়ে গেছেন, কিন্তু তাদের টেন্ডেন্সি থাকে হয়তো হাইপার টেনশন আপনি যেগুলো বলছেন, কিংবা হার্টের কোনো সমস্যা, কিংবা কারো কিডনির জটিলতা পর্যন্ত মানে আফটার ইফেক্টটা অনেক বেশি থাকে। আফটার ইফেক্টটা অনেক বেশি। তো এই জটিলতা নিয়ে কি তাহলে সারা জীবন কাটাতে হবে? এখান থেকে আসলে তো মুক্তি দরকার, সে ক্ষেত্রে আপনার পরামর্শ কি? হ্যাঁ, আপনি যেটা বলতে চেয়েছেন এটা আসলে বোধহয় পোস্ট কোভিড কন্ডিশন। রাইট। পোস্ট কোভিড কন্ডিশনে যে একজনের করোনা হয়েছে, সেখান থেকে হাই প্রেশার হয়েছে, সেখান থেকে ডায়াবেটিস হয়েছে, এরকম হয় না। তাহলে পোস্ট কোভিড কিছু সিমটম আছে, যেমন অনেকের খুব ফেটিগেবিলিটি থাকতে পারে, যে করোনা হয়েছে এরপরে অনেক ক্লান্তিবোধ, আগে তিনি যে কাজগুলো সহজে করতে পারতেন ওগুলো করতে গেলেই উনি হয়রান হয়ে যাচ্ছেন। আবার অনেকের দেখা যাচ্ছে কাশিটা অনেক দিন ধরে থাকতেছে, অনেকের খাবার আর রুচি আসতেছে না অনেক দিন ধরে, অনেকের নাকে গন্ধ, উইকনেস, ফেটিগেবিলিটি, এইটা খুবই মানে এক ক্লান্তিবোধ, এইটা একদম অধিকাংশ মানুষেরই হচ্ছে। অনেকের দেখা যায় যে রাতে ঘুমে সমস্যা হচ্ছে, কেউ বেশি ঘুমাচ্ছে, কেউ কম ঘুমাচ্ছে। তো এখানে অনেক ধরনের পোস্ট কোভিড সিমটম হচ্ছে। এই জটিলতাগুলো যখন সে ফেস করছে সেই সময়ে আসলে তার করণীয় কি? এটা কি থেকে যাবে নাকি এটা কমানোর কোনো পথ আছে? এখন দেখেন কোভিড নিয়ে যা কিছু হচ্ছে সবকিছুই আমাদের জন্য একদম নতুন। তাহলে এখানে ধরেন যদিও কোভিড-19 ছিল, এটা কিন্তু এখনো কোভিড-19 নাই, এখন এটা হচ্ছে কোভিড-21, রাইট? তাহলে 2 বছর পার হয়ে আসছে, এর মধ্যে অনেক এভিডেন্স আসছে, অনেক ব্যাপারে আমরা খুব স্ট্রংলি কথা বলতে পারছি। শুরুতে যেমন আমরা বলতে পারতাম যে কোভিড একটা মানে অ্যাবসেন্স অফ এভিডেন্সে আক্রান্ত, তাই না, যে আমরা এভিডেন্স পাচ্ছি না। তো এখন কিন্তু অনেক ক্ষেত্রে এরকম এভিডেন্স। আপনি যেটা বলছেন যে পোস্ট কোভিড, এখানে আমরা চিন্তা করলাম যে পোস্ট ভাইরাল ফেটিগেবিলিটি, যে ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার পরে একটা ক্লান্তিবোধ থাকে, অনেক কিছুদিন থাকে, আবার ঠিক হয়ে যায়। আমরা চিন্তা করছিলাম তাহলে কোভিডের ক্ষেত্রে এটা কি হবে। এখন দেখা যাচ্ছে কারো 1 মাস পরে ভালো হয়ে যাচ্ছে, কারো 2 মাস পরে, 3 মাস পরে, কেউ 1 বছরও ফেটিগেবিলিটি যাচ্ছে না। কাজে এইটা একটু আরও কিছু সময় লাগবে বলতে, যে আমাদের এই পোস্ট কোভিড কন্ডিশনসগুলো আমাদের কতদিন পর্যন্ত পারসিস্ট করতে পারে একটা মানুষের। তবে অধিকাংশ মানে এই যে সিমটমগুলো কিন্তু মাইল্ড। ধরেন হচ্ছে আপনি একটু ঘুমের ডিস্টার্ব হচ্ছে, এইটা আপনি একটু ওষুধ খেতে পারে। আপনার ক্লান্তি বোধ হচ্ছে, উনি হয়তো একজন এক্সারশনাল ওয়ার্কগুলো করলো না, যে একদম ঝাঁপিয়ে পড়লো না, কোনো ওয়ার্কলোড নিল না, তো একটু ধীরে স্থিরভাবে কাজ করলো। এক এক বয়সের বা এক এক মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা। আরেকটা যেটা হচ্ছে যে আপনি কোভিডে তো মেইনলি দেখা যায় যে ফুসফুসটা আক্রান্ত হয় বেশি, অনেকের কিন্তু এই যে টিউবারকুলোসিস হওয়ার পরে যেমন ফুসফুসে একটা চিহ্ন থেকে যায়, আমরা বলি পোস্ট টিবি ফাইব্রোসিস ব্রঙ্কিটিস, যেমনি কোভিডও এটা হচ্ছে, পোস্ট কোভিড ফাইব্রোসিস হচ্ছে লাংসে। এদের দেখা যায় কি যে পরবর্তীতে হাঁটতে গেলে হয়রান হয়ে যাচ্ছে, শ্বাসকষ্টটা হচ্ছে, স্টিল পারসিস্ট করতেছে। ওনাদের কিন্তু অনেক বেশি আক্রান্ত ছিল ফুসফুসটা। তবে যারা মাইল্ড সিমটম নিয়ে কোভিড হয়েছে ওদের ক্ষেত্রে দেখা যায় ওই যে একটু আর এগুলা নাই। তো এটা আর কি এই ক্ষেত্রে মানে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের আসলে খাওয়া দাওয়াটা কেমন হওয়া উচিত? তাদের খাওয়া দাওয়া স্বাভাবিক থাকবে এবং তাদের খাবার দাবারটাও ব্যালেন্স ডায়েট থাকবে। সবসময় আমাদের খাবার দাবার কিন্তু একই থাকে, কোনো কিছুর জন্য যে কিছু কিছু ক্ষেত্রে যেমন ডায়াবেটিস রোগী আমরা বলি আপনি মিষ্টি জাতীয় খাবারটা আপনি খাবেন না অথবা কম খাবেন, ঠিক আছে, ওই রকম কিছু কিছু হাইপারটেনসিভ পেশেন্টকে বলি আপনি লবণ খাবেন না, ঠিক আছে, বাট বাকি খাবার আপনি পরিমিতভাবে কিন্তু খেতে পারবেন। আবার যেমন ধরেন এই কোভিডের পরও যেই খাবারটা, এটাও একটা ব্যালেন্স ডায়েট থাকবে। আপনি যখন ব্যালেন্স ডায়েট খাবেন আপনার কিন্তু সব কিছুই ঠিক থাকবে, এক্সট্রা কিছু খেতে হবে এরকম না। আপনি দেখবেন যে এখানে অনেক কিছু হয়, যেমন কোভিড যখন প্রথম আসলো যে এটা চিকিৎসা কি, এটা কিভাবে রোগ ধরা পড়বে, কি করব, কি খাবো, আপনি দেখবেন যে স্টিল অনেক ধরনের হ্যাপাজার্ড চিকিৎসা, হ্যাঁ, ভিটামিন সি খান, ডি খান, জিঙ্ক খান, আসলে এগুলোর কোনো রোলই নাই। এটা কোভিড আপনাকে প্রিভেন্টও করতে পারবে না, এটা খেলে কোভিড ভালো হয়ে যাবে তাও না। কিন্তু আপনার শরীরে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, জিঙ্ক ডেফিসিয়েন্সি থাকে, তাই না, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, তো আপনি যদি কোভিড নাও হয় সেটা কারেকশন পূরণ করতেই হবে। একটু মানে ইমিউন সিস্টেমটা আসলে আমাদের স্ট্রং হলে আমরা যে কোনো রোগ থেকে কিন্তু ভালো থাকতে, এটা তো খুবই একটা মানে ন্যাচারাল বেসিক কথা। আমরা একটু বিরতিতে যাব, কিন্তু একটা বিষয় জানতে চাই, একটু সেনসিটিভ এরিয়ার জায়গাটা, সেটি আমরা বিরতির পরে এসে আপনার কাছ থেকে জানবো। যে শিশুদের ক্ষেত্রে বলা হয় যে অতি সেনসিটিভ একটা ব্যাপার, যে
তাদের ব্যাপারে যত্ন বেশি নিতে হয়, আর বয়স্কদের। কিন্তু কোভিডের ক্ষেত্রে আমরা দেখছি যে শিশুদের কোভিড খুব বেশি আক্রান্ত হয় কম, এবং সেক্ষেত্রে আমরা একটু উদাসীন থাকছি, কিন্তু তাদেরও কিন্তু একটা বিশেষ যত্ন দরকার অবশ্যই। এবং জোহা আমরা মাঝে কিন্তু একটা জিনিস দেখছিলাম যে বয়স্কদের কোভিড আক্রান্ত বেশি হচ্ছে, আমরা যেটা শুরুর দিকে, কিন্তু এখন কিন্তু আবার তরুণরাও অনেক আক্রান্ত হচ্ছে। আর তাদের মানে কম আক্রান্ত হলেও শিশুদের এখন শারীরিক স্বাস্থ্যের চেয়ে মানসিক স্বাস্থ্যের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেটা নিয়ে কথা বলবো। দর্শক, আমাদের সাথে আমাদের অতিথি আছেন, আমাদের অনেকগুলো পরামর্শ নিশ্চয়ই আমরা তার কাছ থেকে পাবো, অলরেডি কিছু পেয়েছি। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের আয়োজনে। লোপা এবং জোহা আপনাদের সাথে আছে, এবং আমাদের সাথে একজন অতিথি আছেন চিকিৎসক আরিফিন পাটোয়ারি, মেডিসিন বিশেষজ্ঞ। তার কাছ থেকে আমরা এই করোনার মধ্যে আসলে কি খাওয়া উচিত, কিভাবে চলা উচিত, আমাদের যে শারীরিক নানা রকম প্রয়োজন তৈরি হয় শুনছিলাম, সেগুলো নিয়ে পরামর্শ শুনছিলাম। কিন্তু একই সাথে আমাদের মধ্যে কিন্তু সামাজিকতার মধ্যে এক ধরনের পরিবর্তন এসেছে। আমরা যেমন অনেক মানুষ অসহায় হয়ে পড়ছি, আবার অনেক মানুষ সেই অসহায় মানুষদের এগিয়ে নেওয়ার জন্য সাহায্যের হাতও বাড়িয়ে দিচ্ছেন। সেই রকম একজন মানুষ সম্পর্কে আমরা জানবো এখন, যেটি আসলে উদাহরণ হতে পারে। আমাদের সহকর্মী আরিফুর রহমান কাছে যাচ্ছি আমরা ফেনীতে। আরিফুর রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকে সকালের বাংলাদেশে। শুভ সকাল। লকডাউন চলছে, লোপা শুভ সকাল। আপনারা জানেন যে এখন লকডাউন চলছে। সে লকডাউনের মধ্যে হতদরিদ্র এবং কর্মহীন যে সকল মানুষরা রয়েছে তারা কিন্তু চরম দুর্দিনে রয়েছে। সেই সকল চরম দুর্দিনে থাকা মানুষদের কিন্তু পাশে দাঁড়িয়েছেন এখানকার ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান, যিনি শুধু এই যে সাময়িক না, তিনি গত প্রায় 1.5 বছর ধরে এইভাবে যে সকল অসহায় মানুষরা রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসেন। তিনি প্রতিদিন এবং প্রতি সপ্তাহে কিন্তু তার বাড়িতে কিন্তু এরকম, আজকে আপনি আমার পিছনে যে চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছেন, সে চিত্র কিন্তু এখানকার প্রতিদিনের দৃশ্য। এবং কি তিনি এই যে সোহেল হায়দার চৌধুরী, তিনি এখানকার যে সকল মানুষ রয়েছে, এলাকার মানুষ রয়েছে এবং ছাগলনাইয়া উপজেলার যে সকল মানুষ রয়েছে তাদেরকে তিনি সহযোগিতা করে আসেন। তবে এখন তিনি আমাদের সাথে রয়েছেন সেই আমাদের ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাহুল হায়দার চৌধুরী সোহেল। আমরা এখন তার কাছে আসলে জানতে চাইব যে আপনি আসলে কতদিন ধরে করছেন এবং কতদিন ধরে করবেন, এবং কি আপনি এই সব মানুষদেরকে কিভাবে সহযোগিতা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যমুনা টেলিভিশনকে ধন্যবাদ। আপনারা জানেন কোভিড-19 করোনা ভাইরাস বিশ্বকে লণ্ডভণ্ড করে দিয়েছে। সে থেকে বাদ যায়নি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাদ যায়নি আমার প্রিয় ফেনী জেলা ও প্রিয় ছাগলনাইয়া উপজেলাবাসী। তো সেক্ষেত্রে বিগত 2020 সালের মার্চ মাস থেকে এই কোভিড-19 প্রাদুর্ভাবে মানুষ যেখানে দিশার হয়ে পড়েছে, ঠিক তখনই আমরা এগিয়ে এসেছি। আপনি জানেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা, উনি নির্দেশ দিয়েছেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক কর্মীদেরকে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তার পরম্পরায় আমরা বিগত 1.5 বছর এই অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের ফেনী 2 আসনের মাননীয় সাংসদ জনাব নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয়ের নেতৃত্বে বিগত 1.5 বছর আমরা এই কাজটি করে যাচ্ছি। আপনি শুনলে খুশি হবেন, আমি মনে করি, যেখানে পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী, দুস্থ, হকার, সিএনজি চালক, ড্রাইভার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কিন্ডার গার্ডেনের শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে যেখানে সাধারণ মানুষ কষ্ট পেয়েছে সেখানে আমরা পাশে গিয়ে দাঁড়িয়েছি। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যারা বেকার সমস্যা ছিল তাদের পাশেও আমরা দাঁড়িয়েছি। শুধু তাই নয়, আমরা একটা উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম করেছি, যারা পেটে ক্ষুধা মুখে লাজ, নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ, যারা কোনো চেয়ারম্যানের কাছে কিংবা উপজেলা পরিষদ, মেয়র সাহেবের চেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যেতে লজ্জা পায়, তাদের জন্য আমরা রাতের অন্ধকারে ওই খাবারগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি কুইক রেসপন্স টিমের মাধ্যমে। শুধু তাই নয়, আমরা সেখানে যারা ট্রাক ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাস ড্রাইভার, মাইক্রো ড্রাইভার, কার ড্রাইভার, রিক্সা ড্রাইভার, ভ্যান চালক, সবার মাঝে আমরা এই ত্রাণ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। শুধু তাই নয়, যারা আপনি জানেন ইমাম সাহেব, মুয়াজ্জম সাহেব এই করোনা কোভিড-19 মধ্যে অনেক কষ্ট করেছে, তাদেরকেও আমরা 2 দফা আমাদের উপহার সামগ্রী দিয়েছি। পাশাপাশি কিন্ডার গার্ডেন স্কুল, আপনি জানেন এটা কোনো সরকারি অনুদানে চলে না, এটা ব্যক্তিগত অনুদানে চলে। সেই ক্ষেত্রে কিন্ডার গার্ডেনের যে শিক্ষকগুলো আছে, যারা এই করোনা ভাইরাসের কারণে তাদের বেতন বন্ধ হয়ে যাচ্ছে, কষ্ট করে যাচ্ছে, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। শুধু তাই নয়, যে আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব
তারা অনেক কষ্ট করে, আপনি জানেন, তারা নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে পড়ে যায়। তাদের বেতন মাত্র আপনার 3 থেকে 4 হাজার টাকা হয়। ওই টাকা দিয়ে আসলে জীবন নির্বাহ করা অনেক কঠিন হয়ে পড়ে। তো তাই আমরা এই মসজিদের ইমাম মুয়াজ্জেম সাহেবদের পাশে ইনশাল্লাহ দাঁড়িয়েছি। আগামীতে আল্লাহর রহমতে দাঁড়ানোর চিন্তা ভাবনা আছে। আচ্ছা, এই যে আপনি যে দাঁড়াচ্ছেন এসব মানুষের পাশে, কিভাবে আপনি দাঁড়াচ্ছেন, কি প্রকাশ্যে না গোপনে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা প্রকাশ্যে এবং গোপনে দুইভাবে দাঁড়াচ্ছি। প্রকাশ্যে যেগুলো করতেছি আপনি জানেন, মানুষকে উৎসাহিত করার জন্য, যারা অসহায় হতদরিদ্র মানুষ তাদের পাশে যেন সব সামাজিক কর্মী, শিল্পপতি, ব্যবসায়ীরা এসে দাঁড়ায়, সেজন্য আমরা প্রকাশ্যে এসে দিয়ে যাচ্ছি। তার পাশাপাশি গোপনীয়ভাবে আমরা বেশি দিচ্ছি। যেখানে আমাদের কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কিংবা সমাজের নিম্নবিত্ত মানুষগুলো, তারা তাদের চিকিৎসা সেবা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে তারা বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। এখন কোভিড-19 চিকিৎসা ব্যয়টা আপনার অনেক বেশি, সেই জন্য আমরা বিশেষ করি যে তাদেরকে আমরা গোপনভাবে তাদের চিকিৎসা সেবার জন্য এবং তাদের পরিবার, এবার আপনি জানেন ঈদুল আজহা, কোরবান গিয়েছে, রমজানের করে ঈদ গিয়েছে, গত বছরে 2টা ঈদ গিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আত্মীয় স্বজনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে আমরা গোপনভাবে দাঁড়িয়েছি। এবং সেই ক্ষেত্রে আমাদের পরিবার থেকে আমি যথেষ্টভাবে সহযোগিতা পেয়েছি। আমার স্ত্রীর কাছ থেকে, আমার এক ভাই কাস্টম কর কর্মকর্তা আছেন, আরেক ভাই রফিকুল হায়দার চৌধুরী জুয়েল সাহেব, উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যে আমরা পারিবারিকভাবে আমাদের একটা কল্যাণ ট্রাস্টের মতো আছে ফাউন্ডেশন, রসুল মুজি ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনে আমরা যে গচ্ছিত টাকা, ওই টাকা থেকে আমরা এই ব্যয় নির্বাহ করি। তার পাশাপাশি আপনি জানেন যে আমাদের পরিবার থেকে এবং আমি একজন ব্যবসায়ী, ব্যবসার মুনাফা থেকেও আমরা এদেরকে সহযোগিতা করে যাচ্ছি। লোপা জোহা, আসলে শুনলেন এরকম একজন মানবিক মানুষের গল্প, যে মানুষটি গত প্রায় 1.5 বছর ধরে যে সকল হতদরিদ্র এবং কর্মহীন মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, তার সাথে কিন্তু তার পরিবারের, তার স্ত্রী, তার পরিবারের তার ভাইয়েরা তার সাথে রয়েছে। এই যে তার নিয়েছে তার বড় ভাই, যিনিও তাকে এই যে তার যে সহযোগিতা করছেন, সেই সহযোগিতার হাত তিনিও বাড়িয়ে দিচ্ছেন। আমার হাতের ডানে রয়েছে তার আরেকজন ভাই, তিনি হচ্ছে যে এখানকার এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনিও আসলে তাকে সহযোগিতা করছেন এবং কি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো এই যে যিনি মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, তার আসলে একটি মাত্র চাওয়া, তিনি হচ্ছে যে এরকম সমাজে আরো যারা বিত্তবানরা রয়েছেন তারাও এগিয়ে আসবেন। জোহা, লোপা, আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা আসলে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা চিত্র দেখলাম যে মানুষের পাশে মানুষ দাঁড়াবে, এটি এখন এই মুহূর্তে খুব জরুরি। এবং মেজবাউল হায়দারের মতো এই উদ্যোগ আসলে সমাজে যারা বিত্তবান আছেন তারাও উদাহরণ হিসেবে নেবেন এবং তারাও এই কাজগুলো করবেন। কারণ হচ্ছে আমরা আসলে একা ভালো থাকতে পারি না, আমাদের আশেপাশে অনেক অসহায় মানুষ আছে, তাদেরকে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই আসলে তবে সবাই মিলে ভালো থাকবো। আমরা আবারও ফিরছি ডাক্তার MS আরেফিন পাটোয়ারি আপনার কাছে। আরেকবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনার মধ্যে ছিলাম এবং যেখানে ছিলাম সেই জায়গাটি হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে করোনার প্রকোপ কম, তাদের আসলে কিছু হবে না, এই ধরনের একটা ধারণা প্রচলিত হয়ে গেছে, কিন্তু তারাও তো ঝুঁকির বাইরে নয়। সেক্ষেত্রে আসলে করণীয়টা কি, বিশেষ করে খাদ্যাভ্যাস, জীবনযাপন, এগুলো মিলে? হ্যাঁ, এটা খুবই ভালো একটা কথা আপনি বলেছেন, যেটা আমরা বিরতির আগে কথা বলছিলাম যে প্রথম দিকে যে ভেরিয়েন্টগুলো ছিল ওগুলোতে শিশুরা একটু কম আক্রান্ত হতো, আবার আক্রান্ত হলেও সিমটম খুবই মাইল্ডার ফর্মে ছিল। কিন্তু এই এখন যে ভেরিয়েন্টটা খুব বাংলাদেশেও খুব বেশি হচ্ছে, ডেল্টা ভেরিয়েন্ট, এটাতে দেখা গেছে যে ইয়াংরা খুব বেশি আক্রান্ত হচ্ছে, খারাপও হচ্ছে, সিভিয়ার হচ্ছে, শিশুরাও আক্রান্ত হচ্ছে। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে শিশুদের কিন্তু আপনি দেখেন, যেটা বলছিলাম বিরতির আগে, যে গত 1.5 বছর ধরে তারা একদম ঘরবন্দি এবং তারা স্কুলে যেতে পারছে না, তারা খেলতে যেতে পারছে না, স্কুলেও যেতে পারছে না। রাইট, আমাদের যেই জায়গাতে আমরা ইন্টারেস্ট পাই ওরা কিন্তু ওই জায়গাতে ইন্টারেস্ট পাবে না। আবার ওদের ইন্টারেস্টটা ডিফারেন্ট জায়গায়, স্কুলে যাবে, ফ্রেন্ডদের সাথে মিশবে, ওইখানে খেলাধুলা করবে, ওইটাই ওদের হচ্ছে মজা। এবং আরেকটা দেখেন, স্কুলিং এর মাধ্যমে কি হয়, পাশের ফ্রেন্ডটা কি করছে, সে একটা স্বপ্ন দেখছে বড় হয়ে এই হবে, তখন তার মধ্যে একটা স্বপ্ন জাগ্রত হয়, শিক্ষকরা কথা বলছে সেগুলো থেকে একটা স্বপ্ন জাগ্রত হয়। আপনি দেখেন এই যে গত 1.5 বছর তাদের এই পরিবেশটাই নাই, ফলে ঘরের ভিতর থেকে কিন্তু আপনি আসলে স্বপ্ন দেখতে পারবেন না। তাহলে শিশুদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্বপ্ন দেখা, সেই স্বপ্নটাই তাদের দেখা বন্ধ হয়ে গেছে। এবং বাকি সব ইন্সপিরেশন, যে কিভাবে বড় হবে, বড় হয়ে কি হবে, সব জিনিসগুলো একদম হয়ে গেছে। এবং মানসিক বিকাশের পরিবেশটাই সেই জায়গা থেকে ওদের যে একটা মানসিক, যে একটা ঘরের মধ্যে বসে থাকলে এক ধরনের ফ্রাস্ট্রেশন, এনজাইটি, এগুলো কিন্তু প্রচুর পেশেন্ট আমাদের চেম্বারও আসছে, তারা কিন্তু একদম ডিপ্রেসড হয়ে যাচ্ছে, অনেকের এনজাইটি ডিসঅর্ডারে ভুগছে। আমি বলবো যে শিশুদের আপনি যেটা বললেন খাদ্যাভ্যাস, এগুলো তো ব্যালেন্স ডায়েট তারা খাবেই,
কিন্তু শিশুদের এই মানসিক বিকাশের দিকে পিতামাতার এখন মানে নজর দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ এরকম না যে পিতামাতা ভাবতে পারে আমার বাচ্চা তো বাসায় আছে, নিরাপদে আছে, আসলে কিন্তু তা না। সে কিন্তু হচ্ছে যে মনের দিক থেকে অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে, এবং এই জন্য তার পিতামাতাকে একটু এক্সট্রা টাইম দিতে হবে বাচ্চাদেরকে। আমি যেটা বলবো কোয়ালিটি অফ টাইম, কোয়ালিটি টাইমটা দিতে হবে। যে আমিও আছি বাসায়, বাচ্চারাও আছে, এটা না যে ওদের সাথে একটু খেলাধুলা করা, একটু কথা বলা, ওদের যদি কোনো কালচারাল ইয়ে থাকে, কেউ গান গাইতে পারে, কেউ হয়তো গিটার বাজাতে পারে, সেগুলাতে পার্টিসিপেট করা, মানে এই সব কিছু মিলে বাসাটাকে একটা যেন হচ্ছে যে মন খারাপের জায়গাটা না হয়, এনগেজ করে রাখা। রাইট, এই জিনিসগুলো এখন শিশুদের জন্য বেশি জরুরি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শিশুদের উত্তরটা আমরা পেলাম। আমরা আশা করি যাদের বাসায় শিশু আছে, বাবা মা আছেন আসলে তারা নিশ্চয়ই এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন, তার সন্তানদেরকে আসলে প্রপার টাইমটা দেবেন। দর্শক, আরো একবার ফিরে এলাম সকালের বাংলাদেশের আয়োজনে। লোপা এবং জোহা আপনাদের সাথে আছি, এবং আমাদের সঙ্গে আছেন আজকে একজন চিকিৎসক, ডাক্তার MS আরেফিন পাটোয়ারি। আরেফিন পাটোয়ারি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে জেনেছি আমরা এর মধ্যে, কিন্তু এই মুহূর্তের কথা যদি বলি, করোনা যেমন একটা আগ্রাসী অবস্থায় আছে, ঊর্ধ্বমুখী থাকছে, তার সাথে সাথে কিন্তু এই বছরের এই সময়টাতে আমরা দেখি খুব বেশি পরিমাণে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এবারও তার মানে ঠিক ব্যথা ঘটেনি এখন পর্যন্ত, অনেকেই আক্রান্ত ইতিমধ্যেই হয়ে গেছে, কিন্তু তার যে লক্ষণগুলো, তার মধ্যে কিন্তু একটু জ্বর আসে, একটু কাশি আসে। এটা আলাদা করবে কিভাবে, বা আসলে এই সময় করণীয়টা কি হবে সাধারণ মানুষের? ধন্যবাদ। এটা মানে রোগীদের ক্ষেত্রে আলাদা করাচ্ছে, এটা আমাদের চিকিৎসকদের জন্য এটা একটা মানে খুবই একটা স্ট্রাগলিং একটা জায়গা হয়ে গেছে, চ্যালেঞ্জিং একটা জায়গা। বিকজ আপনি দেখেন যে যখন একটা জ্বর, গায়ে ব্যথা নিয়ে আসতেছে, এখন চারদিকে মহামারী, প্যান্ডেমিক, আমরা ভাববো যে এটা হয়তো কোভিড। আচ্ছা, আবার একই সাথে ডেঙ্গু হচ্ছে, তাহলে এটা ডেঙ্গু হতে পারে। এখন ডেঙ্গুর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ডেঙ্গুর জ্বরটা কিন্তু 4-5 দিন থাকার পরে কমে যায়, এবং যারা আপনার ডেঙ্গু রিকভারি না হয়ে ক্রিটিক্যাল ফেজে যায়, তারা কিন্তু জ্বরটা কমার পরেই হচ্ছে খারাপ হতে থাকে, তাদের প্রেশার ফল করে যায়, ব্লিডিং হয়, ইত্যাদি ইত্যাদি। এখন ধরেন 4 দিনের জ্বর নিয়ে একটা রোগী আপনার চেম্বারে আসলো, এবং তাকে আপনি কোভিড ভাবছেন, এটা ভেবে হয়তো আপনি একটা ডিস্টেন্স মেনটেন করতেছেন। আপনি হয়তো, আমরা জ্বরের রোগীদের অনেক সময় ব্লাড প্রেশারটা দেখা যায় আমরা মাপছি না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা ডেঙ্গু পেশেন্ট যদি তিনি হয়ে থাকে, হয়তো তিনি শকেই আছেন, আমি ব্লাড প্রেশারটা দেখলাম না কোভিড ভেবে, তখন এটা কিন্তু একটা এখন খুবই চ্যালেঞ্জিং একটা জায়গা হয়ে গেছে। এবং এটা রোগীদের জন্য, রোগীদের ক্ষেত্রে অলরাইট যে এটা এখন জ্বরও হতে, এটা ডেঙ্গুও হতে পারে, এটা কোভিডও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ডাক্তারদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং। আপনি ধরেন হাসপাতালগুলোতে কোভিড আছে, আবার নন কোভিড আছে। এখন একটা ডেঙ্গু পেশেন্টকে যদি আপনি কোভিডের মধ্যে ঢুকিয়ে ফেলেন, তাহলে তার যদি আক্রান্ত হবার, আবার সাথে যদি একে তো ডেঙ্গু, সাথে যদি আবার কোভিড হয়, অবস্থাটা কি হয়? তবে ইউজুয়ালি আপনি যেই প্রশ্নটা করেছেন যে এদের মধ্যে আসলে ডিফারেন্সটা কি, কোভিডে কিন্তু জ্বরটা খুব বেশি হয় না, এটাকে আমরা বলি যে একটা লো গ্রেড ফিভার টাইপ হয়, 100-101, কিছু কিছু ব্যতিক্রম যেখানে হচ্ছে একটু বেশি জ্বর হতে পারে, তবে এটা কমন সিমটম। ডেঙ্গুতে কিন্তু ভেরি হাই রাইজ ফিভার হয় ফ্রম দ্য ভেরি বিগিনিং, মানে অনসেট অফ দ্য ডে একদম হাই গ্রেড ফিভার, 102-104 এরকম, সাথে সিভিয়ার বডি এক, যে অনেক সময় এটাকে আমরা বলি ব্রেকবোন ফিভার, অর্থাৎ আপনার হাড্ডি পিটালে পিটিয়ে হাড্ডি ভেঙে ফেলছে যে এরকম একটা ব্যথা। এটা আপনার ব্যাকবোনে হতে পারে, হেডেক হতে পারে, রেট্রোঅরবিটাল চোখের পেছনে প্রচণ্ড ব্যথা, মায়ালজিয়া মাসেলে অনেক ব্যথা হতে পারে। আবার কোভিডও এই পেনগুলো হয়, তবে সেগুলো এত বেশি হয় না। তারপরে যেমন ধরেন কোভিডের সাথে তো কাশি, আপনারা জানেন যে শ্বাসকষ্ট, অথবা হচ্ছে যে নাকে গন্ধ না পাওয়া, স্বাদ না পাওয়া, ভমিটিং, ডায়রিয়া। আবার দেখেন এই ভমিটিং, ডায়রিয়া এগুলা কিন্তু কোভিড আপনার ডেঙ্গুতেও হতে পারে। ডেঙ্গুতে কি র‍্যাশ ওঠার একটা রাইট, তাহলে আপনি দেখেন ডেঙ্গুতে যে যখন আপনার ডেঙ্গুতে বিভিন্ন ফেজে র‍্যাশ হয়, জ্বরের শুরুতে এক ধরনের র‍্যাশ হতে পারে, আপনার যখন প্লাজমা লিকেজ হয় তখন র‍্যাশ হতে পারে, ভালো হওয়ার সময় আবার র‍্যাশ হতে পারে। তাহলে বিভিন্ন ধরনের সিমটমের মিল আছে, হ্যাঁ, কিছুটা মানে কাছাকাছি আছে অনেকগুলো। আবার র‍্যাশ কিন্তু কিছু, এই যে বাচ্চাদের কথা বলতেছিলেন, বাচ্চাদের যে কোভিড হয় সেখানে কিন্তু বাচ্চাদের মাঝখানে কিছু যে মাল্টিপল ইনফ্লামেটরি সিনড্রোম, ঠিক আছে, মাল্টি সিস্টেম, সেখানে কিন্তু এরকম র‍্যাশ টেস্ট নিয়েও প্রেজেন্ট করতে পারে কোভিড। আপনি দেখবেন কোভিডের সিমটম লিস্টেও কিন্তু এই র‍্যাশ আছে, এটা অত বেশি হয় না, বাট কিছু 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 হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা ভ্যাকসিন এখন এসেছে, আমরা নিচ্ছি, তো প্রথম দিকে আমরা যারা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছি, তারা অনেক সময় পরবর্তী ডোজ যেটা, সেটা আমরা পাইনি,
অনেকেই আছে। Yes, এটা একটা তো বিরাট এর মধ্যে problem। দেখা গেল মডার্না ফাইজারের ভ্যাকসিন নিচ্ছে, দুইটা ডোজ দুই রকম হচ্ছে, সেক্ষেত্রে কি কোনো ধরনের জটিলতা দেখা দেয়? মিক্সড ভ্যাকসিন যেটা নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। এখন এটা ঠিক যে আমরা কিন্তু যে অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিনটা যারা নিয়েছে, আমাদের দেশে এটা 2 মাস পরে আমরা সেকেন্ড ডোজ দিয়েছি। তবে পরীক্ষায় প্রমাণিত যে এটা যদি আপনি 3 মাস পরে নেন অ্যান্টিবডি আরও বেশি ডেভেলপ করে এবং 4 মাস পর্যন্ত আপনি নিতে পারবেন। কাজেই আমাদের এখনও কিছু সময় আছে সেকেন্ড ডোজটা নেওয়ার। এখন পর্যন্ত যেটা হচ্ছে একই ভ্যাকসিন দ্বিতীয়বার নেওয়াটা ভালো। তবে রিসেন্টলি আপনার অক্সফোর্ডের গবেষণায় যেটা আসছে, ওরা যেটা দেখতে চেয়েছে যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ক্রাইসিসের জন্যই তাদের এই গবেষণাটা। অনেক দেশে, শুধু বাংলাদেশে না, অনেক জায়গাতে কিন্তু অ্যাস্ট্রাজেনেকার ক্রাইসিস তৈরি হয়েছে। তারা প্রথম ডোজটা অ্যাস্ট্রাজেনেকা দিয়ে দ্বিতীয় ডোজটা ফাইজার এটা দিয়ে দেখেছে এবং এটা আপনি টিভির স্ক্রলেও এখন দেখতে পাচ্ছেন যে এটা ওরা দেখেছে যে অ্যান্টিবডি আরও ভালো ডেভেলপ করতেছে। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে যেটা বলেছে, এটা যে পূর্ণাঙ্গ তথ্য প্রমাণ সহ এটা হয়েছে কি, তো যখন আসবে তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার করতে পারে যে হ্যাঁ এই ভ্যাকসিন নেওয়ার পরে এখনো সেটা উৎসাহিত করেনি। ওরা উৎসাহিত করেনি, বাট আপনি কেন ওরা নিরুৎসাহিত করেছে কোনটাকে আপনি জানেন যে অলরেডি কোনো একটা হেলথ অথরিটি থেকে, হয় এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলবে যে আপনি মিক্সড ভ্যাকসিন দেন, অথবা সিডিসি বলবে, সেটা না বলে ইন্ডিভিজুয়ালি অনেক দেশ এটা শুরু করে দিয়েছে। যেমন ধরেন আপনার বাহরাইন, যেমন ধরেন আপনার কানাডার যে জাস্টিন ট্রুডো, উনি কিন্তু নিজেই প্রথম ডোজ নিয়েছে অ্যাস্ট্রাজেনেকা, দ্বিতীয় ডোজ নিয়েছে ফাইজার। তারপরে ইতালির প্রেসিডেন্টও একই কাজ করেছে। তো ওইটা ওরা ইন্ডিভিজুয়ালাইজ ডিসিশন নিয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে নিজেরা এই সিদ্ধান্তটা না নিতে, এটা আমরাই ডিক্লেয়ার করব যে এইটা নেওয়া যাবে কি যাবে না। প্রমাণিত হতে হবে। প্রমাণপত্র অনেক আসছে, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলতেছে অ্যান্টিবডি ভালো তৈরি হচ্ছে, কিন্তু সেফটি মেজারও দেখতে হবে। সবকিছু একসাথে হলে, আর এই ডিসিশনটা আসা উচিত একটা হেলথ অথরিটি থেকে, হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা সিডিসি, বাট নট ইন্ডিভিজুয়ালি। আমি বাংলাদেশে বলে দিলাম যে হ্যাঁ এটা নেন পরে এটা নেন, অথবা এটা নেন পরে এটা নেন, এইটা যাতে না হয় এটা বলেছে আর কি। আমার ধারণা এটা যদি, যেহেতু কিছু তথ্য প্রমাণ আসছে, এটা যদি হয় এটা ভালোই হবে আমাদের জন্য, যে অনেক দেশে কিন্তু যদি প্রমাণিত হয়। ডাক্তার আরেফিন পাটোয়ারি, আমরা শেষের দিকে আমরা একটু এই সময়ের প্রশ্নটা করতে চাই যে এখন এসে লকডাউন দেওয়া হয়েছে কারণ ঊর্ধ্বমুখী একটা গতি রয়েছে। সাধারণ মানুষের প্রতি চিকিৎসক হিসেবে নিশ্চয়ই আপনার একটা পরামর্শ রয়েছে যে এখন আক্রান্ত হলে কিন্তু একটা যে ভ্যারিয়েন্টটা বেশি সংক্রমিত হচ্ছে, সেই ভ্যারিয়েন্টের আসলে চরিত্র কেমন, এটাতে আসলে কি ধরনের মানুষের আক্রান্ত হওয়ার আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা আমাদের কাছের মানুষদেরকে হারিয়েছি, আবার দেশের অনেক গুণী ব্যক্তিকে হারিয়েছি। যেমন আজকে আমরা খুবই প্রখ্যাত একজন গণসংগীত শিল্পী ফকির আলমগীরকে হারালাম। এর আগে অনেক গুণী ব্যক্তিকে হারিয়েছি, অনেক শিল্পী, সাহিত্যিক, আপনার হচ্ছে যে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সচিব, তাই না? তাহলে দেখেন তারপরে কিন্তু আমাদের মানুষের হুঁশ হচ্ছে না। একটু খারাপ ল্যাঙ্গুয়েজ আমি বললাম, কিন্তু মানে দেখেন আপনি একটা টেলিফোন করলেও আপনি শুনতে পাচ্ছেন যে আপনাকে মাস্ক পরতে হবে, এই করতে হবে, বিরক্ত হয়ে যাওয়ার কথা, তাই না? বিরক্ত হচ্ছে, কিন্তু মাস্কটা আর পড়ছে না। তাহলে আমরা টিভিতে আপনারা সারাক্ষণ একই কথা বলছেন, টিভির নিচে স্ক্রল, এখন মনে হয় বাংলাদেশের আমাদের দেশের সমস্ত মানুষ জেনে গেছেন যে মাস্ক পরতে হবে করোনার জন্য, কিছু বাকি নাই। কিন্তু আপনি দেখেন বাইরে যান, মাস্ক নাই। এটা আসলে কি ধরনের আচরণ আমি জানি না। মানুষ এই জিনিসটা বোঝা উচিত, ঠিক আছে? যে আপনি দেখেন, এবং আরেকটা হচ্ছে কি, ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে প্রথম যখন ভ্যাকসিন আসলো তখন কিন্তু অনেক নেগেটিভ অ্যাপ্রোচ, যে ভ্যাকসিন নিব না। চিকিৎসকরা এই ভ্যাকসিনে কাজ হবে কিনা সেটার প্রশ্ন তো তোলা, অনেক ধরনের প্রপাগান্ডা, আবার ক্ষতি হবে শরীরের অনেক। যাই হোক, তারপরে দেখেন চিকিৎসকরা কিন্তু ভ্যাকসিন নেওয়া প্রথম শুরু করে দিল, এবং চিকিৎসকরা মাশাআল্লাহ এখন অনেক বেশি, আগের মতো আপনারা কিন্তু আক্রান্ত হওয়ার, মারা যাওয়ার খবর অত পান না। এবং এখন কিন্তু আক্রান্ত তারাই হচ্ছে বেশি যারা ভ্যাকসিন নেয়নি। তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে জনগণের উদ্দেশ্যে, এক হচ্ছে স্বাস্থ্যবিধি, আপনাকে কিন্তু এটা কতদিন পারসিস্ট করবে বলা মুশকিল, কিন্তু আপনার কিন্তু খুব সুন্দর দুইটা সেফটি মেজার আছে। একটা হচ্ছে মাস্ক, 2 নম্বর হচ্ছে ভ্যাকসিন। এবং ভ্যাকসিন আমাদের দেশে আবার আসা শুরু হয়ে গেছে। এবং 18 বছরের পর থেকে ভ্যাকসিন দিবে সরকার বলেছে অলরেডি। তাহলে যখনই সুযোগ আসে ভ্যাকসিন নিয়ে নিতে হবে। আর হচ্ছে হেলথ মেজার, এই যে মাস্ক, একটা ছোট জিনিস আপনাকে মানে বাঁচাতে পারে। এখন দেখেন এক সময় প্রপাগান্ডা ছিল এইটা যাদের বাসায় এসি আছে শুধু তাদের হয়, শহরের মানুষের হয়, গ্রামের মানুষের হয় না। এখন দেখেন সব গ্রাম দিয়ে এইবার যে ওয়েবটা আসছে, এটা মানে ওই পেরিফেরি থেকে শুরু হয়ে আস্তে আস্তে ঢাকা কেন্দ্রিক হয়েছে। তার মানে এই জিনিসটা সত্য না। এটা এই করোনা, কোভিড-19, এটা মানে ধনী গরিবের
বিভাজন বিষয় না। করে অসুখ না, এটা গ্রাম শহর বিভাজন করার অসুখ না, এটা হচ্ছে সবার। এখানে কিন্তু সবাইকে একসাথে নিয়ে বাঁচতে হবে। আপনি ধরেন নিজে প্রোটেক্টিভ থাকলেন কিন্তু আরেকজন প্রোটেক্টিভ না, তাহলে কিন্তু আপনি নিরাপদ না। ঝুঁকিটা থেকেই যাচ্ছে। সবাইকে নিয়ে আপনি ধরেন এই যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এদের তো আসলে বাসা টাসা অনেক দূরে দূরে থাকে এবং তাদের হেলথ মেজার এগুলো ভালো ছিল, এই কারণে ওইখানে অত সংক্রমণ ছিল না। এখন দেখেন শুরু হয়ে গেছে। তাহলে আপনি যদি ধরেন একটা রাষ্ট্র একদম মুক্ত হয়ে গেল কিন্তু অন্য একটা রাষ্ট্রে অনেক বেশি আছে, এই রাষ্ট্র আবার আক্রান্ত হবে। বিশ্বের সবাইকে নিয়ে আপনি যদি মুক্ত হতে পারেন তাহলে আপনি এই কোভিড জয় করতে পারবেন। আদারওয়াইজ ইন্ডিভিজুয়ালি কোনো একটা একক ব্যক্তির পক্ষে, একক রাষ্ট্রের পক্ষে কোনোভাবে হচ্ছে এই কোভিড মুক্ত হওয়া সম্ভব না। অনেক অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানলাম। ডাক্তার MS আরেফিন পাটোয়ারি, এই সমস্ত পরামর্শের সাথে সাথে আপনি আজকে আমাদের সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুভ সকাল। দর্শক, আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর আরেফিন অনেকগুলো পরামর্শ আমাদেরকে দিয়েছেন। আসলে এই পরামর্শগুলো শুধু শুনলে হবে না, সেগুলো কার্যকর করতে হবে, মেনে চলতে হবে। হ্যাঁ, একেবারেই। মানে আমরা এইটা বারবারই আমরা বলছি, টেলিভিশনে বলছি, এবং সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে। ডাক্তাররা তো আসলে চিকিৎসা সেবা দিয়েই যাচ্ছে শুরু থেকে। শুধু আপনি একটু সচেতন হবেন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন, নিজে ভালো থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন।